আসসালামু আলাইকুম। বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্রের প্রথম টি-20 ম্যাচ নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। প্রথম টি-20 ম্যাচে বাংলাদেশকে 5 উইকেট হারিয়ে যুক্তরাষ্ট্র 1-0 সিরিজে এগিয়ে গেল। তো বাংলাদেশ তাদের নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 153 রানের ইনিংস দাঁড় করায় যুক্তরাষ্ট্রের সামনে। তো যুক্তরাষ্ট্র 3 বল বাকি থাকতে 5 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। তো টি-20-র এই যুগে 153 রান আহামরি কিছু নয়, যে কোনো দলের বিরুদ্ধে আপনি করেন সেটা কিন্তু চেস করা সম্ভব। কারণ যুক্তরাষ্ট্র কিন্তু এবার টি-20 বিশ্বকাপে তারা স্বাগতিক দল হিসাবে খেলবে। তো অন্য দলও আছে, আমরা বিশেষ করে উগান্ডার কথা বলি, জিম্বাবুয়ের কথা বলি, নামিবিয়া, কানাডা, ওদের সামনে কিন্তু এই রানটা আহামরি কিছু নয়। তো বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় মূলত 153 রানের বেশি করতে পারেনি। বিশেষ করে আমাদের লিটন কুমার দাস, সে 15 বল খেলে 14 রান করে, যে বলটা সে আউট হয়েছে সেটা যদি সে ভালোভাবে দেখে শুনে খেলতো তাহলে কিন্তু বলটা পায়ে কোনোভাবে লাগে না, সে বলের লাইন মিস করে। তো আমার কথা হচ্ছে যে তানজিদ হাসান তামিম, সে কেন দলে থাকলো না? লিটন দাসকে আমরা জিম্বাবুয়ে সিরিজে আমরা সুযোগ দিলাম, সে খারাপ খেলতেছে ধারাবাহিক ভাবে, তো তাকে আমাদের দলে নেওয়া হয়েছে কিন্তু বিতর্কিত ভাবে, অফ ফর্মে থাকা সত্ত্বেও। তো তাকে দলে নেওয়া হয়েছে, তার মানে এই নেই যে আমরা এই আন্তর্জাতিক ম্যাচ আমেরিকা কোন দলকে টি-20-র মধ্যে ছোট করে আপনি দেখতে পারবেন না। তো আন্তর্জাতিক ম্যাচে কিন্তু আমরা লিটন দাসকে দিয়ে প্র্যাকটিস করাইয়া দলকে একটা লজ্জাজনক একটা উপহার দিলাম। তো আমেরিকার সাথে বাংলাদেশ টি-20 হারবে এটা কিন্তু কেউ আশা করেনি। তো আমেরিকার সাথে বাংলাদেশ হেরে কিন্তু বিশ্বকাপের আগে প্রস্তুতিটা কেমন হচ্ছে সেটা যারা খেলাটা দেখছে তারা বলতে পারবে। বাংলাদেশ কিন্তু এক পর্যায়ে 94 রানে আমেরিকার 5টা উইকেট হারিয়ে কিন্তু আমেরিকা চাপে পড়ে। তো সেদিক থেকে কিন্তু বাংলাদেশের, বা আমার এক ছোট ভাই বলছিল না এটা ইজি জিতবে, তো কোরি অ্যান্ডারসন কিন্তু আমেরিকার মধ্যে নেওয়া হয়েছে নিউজিল্যান্ডের দলে, সে কিন্তু খেলতো, তখনও কিন্তু সে ক্রিজে ছিল। তো সে যে মারমুখী যে কোনো দলের সাথে যে কোনো সময় উঠতে পারে সেটা কিন্তু অনেক জনে জানে না, বিশেষ করে আমাদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে হয় জানে না। না হলে সে তখন 6 ওভারে 60 রানের মতো দরকার, তখন আমাদের পেসার শরীফুল 2 ওভার বাকি ছিল, মুস্তাফিজের 2 ওভার বাকি ছিল, তো সে তখন 15তম ওভারে শরীফুলকে বোলিং এ আনলো। তো তার কিন্তু তখন হিসাব করা দরকার ছিল যে আমি যে এখন একটা পেস বোলারকে দিয়ে বল করাচ্ছি, তখন কিন্তু আমার 5 ওভারের মধ্যে 2টা স্পিনার দিয়ে বল করাতে হবে। তো আমাদের কিন্তু সাকিব আল হাসানের একটা ওভার বাকি ছিল, তখন যদি সাকিব আল হাসান ওভারটা করতো, সে ওভার কিন্তু শরীফুল ভালো করে। তো ভালো করলে যে দলের জন্য ভালো হয়েছে সেটা কিন্তু না। লাস্ট ওভারে যখন 10 রানের দরকার ছিল, তখন যদি শরীফুলে ওভারে থাকতো, প্রথম বলে বা দ্বিতীয় বলে যদি একটা উইকেট নিত, তখন কিন্তু 8 নম্বর ব্যাটসম্যান ক্রিজে আসতো আমেরিকা, তখন কিন্তু তারা মারমুখী অবস্থানে কুরি অ্যান্ডারসন বা সিং এর মতো খেলতে পারতো না। তো ম্যাচ হেরে যাওয়ার আগে যে হেরে যাওয়া, সেটা কিন্তু আমাদের অধিনায়ক কি বুঝে আজকে মাহমুদুল্লাহ রিয়াদকে ওপেনিং এ বল করতে আনলো। তো আগে আমি স্কোর না বলে এই কথা বলার কারণে এই যে মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু আন্তর্জাতিক কোন ম্যাচে বাংলাদেশের ওপেনিং বল করতে আমার জানা মতো আসেনি। 1 2 3 4 5 ওভারের মধ্যে অনেক কম এসে আসছে। তো আমরা জানি আমরা বাংলাদেশের অফ স্পিনারের সর্বকালের সেরা আমাদের শেখ মেহেদী, নতুন বলে সে ভালো বল করতে পারে, দুই দিক দিয়ে সিম করতে পারে। সে দলে থাকা, স্কোয়াডে থাকা সত্ত্বেও মাহমুদুল্লাহ রিয়াদ কেন? আমাদের মেহেদী হাসান মিরাজকে একটু ঝুলে বল করে তাকে কিন্তু নেওয়া হয়নি। আমরা দেখছি আগে আমাদের পার্ট টাইমার নাসির হোসেন, সে কিন্তু ওপেনিং বল করতো, বা সোহাগ গাজী যখন খেলতো সে কিন্তু নতুন বলে ভালো সিমে বল করতে পারতো, তাকে করানো হয়েছে। তো মাহমুদুল্লাহ রিয়াদ একটা পার্ট টাইমার বলার, প্রথম ওভার করলো আবার লাস্ট ওভার করলো। সাকিব আল হাসান কি 10 রান ডিপেন্ড করতে পারে না? সাকিব আল হাসান যে কোনো দলের সাথে বিশ্বের যে কোনো ব্যাটারের সামনে কিন্তু সে 10 রান ডিপেন্ড করতে পারে, সে যে ব্যাটসম্যান হোক, বামাতেই হোক, কোনো সমস্যা নাই। তো মাহমুদুল্লাহ কিন্তু প্রথম বলে ছক্কা খায়। তো সাকিব আল হাসান যদি প্রথম বলে একটা উইকেট নিতে পারতো, ম্যাচটা কিন্তু অন্যরকম হতে পারতো, কারণ জিম্বাবুয়ের সাথে কিন্তু সাকিব আল হাসান একটি লাস্টে ওভার করে কিন্তু ম্যাচটাকে বাংলাদেশের অনুকূলে নিয়ে আসছিল। যখন আমরা এশিয়া কাপে যখন আমরা নাজমুল হোসেন অপুকে নিলাম, সাকিব আল হাসানকে নিলাম, নাজমুল হোসেন অপুকে বল করতে দিলাম না, কেন দিলাম না? বামাতি ব্যাটসম্যান ক্রিজে দেখে। তো বামাতি ব্যাটসম্যান ক্রিজে দেখে আমরা দেখলাম না সৌম্য সরকার কিন্তু লাস্ট ওভারে আমাদেরকে জয়টা এনে দিতে পারেনি। দীনেশ কার্তিক কিন্তু লাস্ট বলে 6 মেরে জয়টা ছিনিয়ে নেয়। তো আমরা স্পিনার বলার দলে নেই, কিন্তু আমরা বল করাতে ভয় পাই, তাহলে কিন্তু আমরা ম্যাচ
হারার আগে হেরে গেলাম। তো আমাদের লিটন দাস আউট হওয়ার পরে কিন্তু সৌম্য সরকার সেও বেশিক্ষণ টিকতে পারেনি। 34 রান বাংলাদেশ 2 উইকেট হারায়। 13 বলে 20 রান করে সৌম্য সরকার আউট হয়। তারপর আমাদের অধিনায়ক শান্ত জিনবাবুর সাথে কিন্তু সে 27 রান তার 27 স্ট্রাইক রেট ছিল। সে আজকেও 11 বলে 3 রান নিচে, তার স্ট্রাইক রেটটা একটু উন্নতি করতে পারেনি। সে চাইছিল ডাউন 2 উইকেটে একটা ছক্কা হাঁকি স্ট্রাইক রেটটা নিয়ে একটু উন্নত করা যায়, 80-90 ঘরে নেওয়া যায়, সেটা সে পারেনি। সে যে বলে আউট হয়েছে সেটা হচ্ছে নারাক্ষেতের প্লেয়ার, আমাদের কুমিল্লার ভাষায় বলে গুণাগুণ না বোঝে ডাউন 2 উইকেট এসে স্টাম্প ছেড়ে, যেটা অপ্রত্যাশিত। সে খেসারত কিন্তু দলকে দেওয়া হয়েছে। তারপর তো ওই হৃদয় দুর্দান্ত ভাবে কিন্তু একটা ইনিংস খেলে 47 বলে 58 রানের, কিন্তু তার একটু বোকামির জন্য কিন্তু সাকিব আল হাসান রান আউট হয় 12 বলে 6 রান করে। তো মাহমুদুল্লাহ প্রথমে এসে কিন্তু দেখে শুনে খেলতে থাকে, হার্ড হিটের করতে থাকে, 22 বলে 31 রানের সুন্দর একটা ইনিংস খেলে। সেই ইনিংসের কল্যাণে কিন্তু বাংলাদেশ 150 প্লাস করে। তারপর 5 বলে 9 রান করে অপরাজিত থাকে জাকির আলী অনেক। তবে আমেরিকার পক্ষে কিন্তু তাদের বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করার পরেও কিন্তু তারা সবাইকে দিয়েও বল করায়নি, কারণ বাংলাদেশের হলে কিন্তু তারা বিশেষ করে স্টিভেন টেলর 3 ওভারে 9 রান দিয়ে কিন্তু সে 2টি উইকেট, তার জোড়া উইকেটে আঘাতে কিন্তু বাংলাদেশে ব্যাটিং বিপর্যয় করে, তাকে কিন্তু আরেকটা ওভার করানো হয়নি। কুরি অ্যান্ডারসন সে 2 ওভারে 10 রান দেয়, তাকে কিন্তু 4 ওভার করানো হয়নি। তো বাংলাদেশের যে বলারটা একটু ভালো করে তাকে দিয়ে কিন্তু আমরা 4 ওভার স্পেল করিয়ে ফেলাই। তো এটা কিন্তু টি-20 ম্যাচের মোমেন্টাম, যে কোনো মুহূর্তে যে কোনো বলার ঘুরে দিতে পারে। দেখেন আমেরিকার সৌরভ, সে কিন্তু 4 ওভারে 27 রান দিয়ে 1 উইকেট পেয়েছে, কিন্তু আলী খান কিন্তু 4 ওভারে 49 রান দিয়ে 1 উইকেট পেয়েছে। তাও কিন্তু তাকে 4 ওভারের কোটা, যেহেতু যে স্পেশালিস্ট বলার হিসেবে তাকে দলে নেওয়া হয়েছে, তাকে কিন্তু 4 ওভার করেছে মায়ের খাওয়ার পরেও। কিন্তু আমাদের জেনুইন বলার সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার ধরতে গেলে তাকে কিন্তু আমরা 3 ওভারে করার পরে 15তম ওভারে আনতে কিন্তু আমাদের অধিনায়ক সাহস পায়নি। তখন কিন্তু একটা ডানহাতি ব্যাটার ক্রিজে ছিল, তখন যদি সাকিব আল হাসান তার ওই ওভারটা করতো, শরীফুল আর মোস্তাফিজ যদি লাস্টে 4 ওভার পেস বল করতো, তখনও কিন্তু আমরা লাস্টে মাহমুদুল্লাহ পার টাইমারকে আনা লাগতো না। তো 1 ওভার কিন্তু 10 রান অনেক কিছু। আমরা জানি আইপিএল এ যে চেন্নাই লাস্টের 5 বলে মাত্র 1 রান নিয়ে কিন্তু তারা ম্যাচ টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। তো টি-20 মধ্যে কিন্তু অনেক ধোনি একটা বিশাল 110 মিটারের ছক্কা মারছে, তো ওইটা নিয়ে অনেক জনে বলতেছে কি ওই বলটা ছিল ভিজা। তো ওই বলটা বিরাট কোহলি ফাদু প্লেসিস অধিনায়ক বেঙ্গলারের অনেকবার কিন্তু বলটা চেঞ্জ করার জন্য আবেদন করছিল আম্পায়ারকে, আম্পায়ার বলছে না এটা সম্ভব না। তো ধোনি যখন ছক্কা মেরে গ্যালারি পার করে বলটা হারিয়ে দিল, তারপরে কিন্তু একটা নিউ বল আসে, সেই বলটা কিন্তু ভিজা ছিল, যার কারণে দয়াল কিন্তু সেই বলটা সিম করতে পারে, স্লোয়ার দেয়, কিন্তু লাস্টের 5 বলে সে 1 রান নেয়। টি-20 খেলাতে এরকম মোমেন্টামের খেলা, যে মোমেন্টাম যে দল নিতে পারবে সে কিন্তু ম্যাচে ফিরে আসবে। তারপর জেসি সিং 3 ওভারে 30 রান দেয়, সে 1 উইকেট পায়। হরমিত সিং অলরাউন্ডার, সে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে 4 ওভারে মাত্র 27 রান দেয়, সে কিন্তু উইকেট পায়নি, কিন্তু ব্যাটিং এ কিন্তু সে লাস্ট দিয়ে বাংলাদেশের জয় কিন্তু সেই ছিনিয়ে নেয়। 3টি বিশাল দুর্দান্ত ছক্কা মেরে বাংলাদেশকে জয় থেকে দূরে নিয়ে যায়। বাংলাদেশ কিন্তু যখন 94 রানের 5টা উইকেট নিয়ে নেয় আমেরিকা, তখন কিন্তু বাংলাদেশ ম্যাচে ছিল। তো বাংলাদেশ সেই জয়ের ফলে কিন্তু তাদের যেই যাত্রা টি-20 ওয়ার্ল্ড কাপের যে প্রস্তুতি, আমার মনে হয় অনেক খারাপ হয়েছে। কারণ আমরা একটা দল যখন দিলাম, একটা সহ-অধিনায়ক দিলাম, সে কিন্তু ইনজুর্ড, তাসকিন আহমেদ আজকে কিন্তু সে দলে নেই বা আমেরিকার সাথে খেলবে না। তো আমরা যদি একটা সহ-অধিনায়ক যে রেগুলার ম্যাচ খেলবে, বিশেষ করে সাকিব মাহমুদুল্লাহ অধিনায়ক করবে না যে কোনো কারণে বা সিনিয়র হওয়ার কারণে, তো এই দিকে কিন্তু নিয়মিত মুখ, আমরা জানি লিটন সৌম্য তারাও খেলবে না, জাকির আলীও নিয়মিত খেলবে না। তো এই দিকে যদি সহ-অধিনায়ক দেওয়া হয়তো, আমরা নাজমুল হোসেন শান্ত, লর্ড শান্ত, জর্জ শান্ত যায় যে বলুক না কেন, তাকে কিন্তু বিশ্রাম দিয়ে অন্য একটা প্লেয়ারকে খেলাতে পারতাম। কারণ সাকিব যদি ওয়ান ডাউনে নামতো, তখন কিন্তু নাজমুল হোসেন শান্ত ওপেনিং করার সারা কোনো রাস্তা নেই। তো নাজমুল হোসেন শান্তকে এখন কিন্তু বিশ্রাম দেওয়া যাবে না, যেহেতু সহ-অধিনায়ক ইনজুরি। তো এই জন্য যদি সহ-অধিনায়ক তৌহিদ হৃদয়কে দেওয়া যেত, নাজমুল হোসেন শান্তকে বিশ্রামের উশিলায় কিন্তু দল থেকে ছাঁটাই করা যেত। কারণ অফ ফর্মে নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস সবাইকে অফ ফর্মে নিয়ে কিন্তু আপনার যে কোনো দল, উগান্ডা হোক, জিম্বাবুয়ে হোক, তাদের সাথে কিন্তু খেলে জিততে পারবেন না। তো বাংলাদেশ আমার মনে হয় সিরিজটা ঘুরে দাঁড়াতে পারবে কিনা সন্দেহ আছে। তো আমরা আশা করবো বাংলাদেশ আগামী ম্যাচে ঘুরে দাঁড়াবে, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি।